কাবিননামায় স্বাক্ষর করতে জলের মনে একটাই কথা ভেসে ওঠে, তা হলো অনেক তোমায় সুযোগ দিয়েছি বর্ষণ, এটা সর্বশেষ সুযোগ। এরপরে যদি তুমি আমার বাবা মার মতো একই কাজ করো তাহলে এর ফল কতটা ভয়াবহ হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। কাবিননামায় স্বাক্ষর করে বর্ষণ জলের দিকে তাকিয়ে বিজয়ের হাসি দেয়। জলও প্রতি উত্তরে কৃত্রিম বিজয়ের হাসি দেয়। মনে মনে আওড়াতে থাকে জল, আজ তোমার সময় শেষ, আমার সময় শুরু। 10 গুণ অবহেলা আজ থেকে তোমায় ফিরিয়ে দিব বর্ষণ। শুভ কাজ সম্পূর্ণ হলো। দুই পরিবারে মেতে ওঠে খাওয়া দাওয়া। ফর্মালিটির লোক দেখানোর জন্য জল তাতে ওর সৎমা ফিরোজা বেগমকে সাহায্য করে, যদিও মহিলাটিকে জলের মোটেও পছন্দ না। খাওয়া দাওয়া শেষ হলে বর্ষণের বাড়ির লোকজন জলকে তাদের বাড়িতে নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু জল তাতে নাকচ করে। ভার্সিটির ক্লাসের বাহানা দিয়ে সেই বিষয়টিকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাতে সফল হয়। শেষে জাবেদ সাহেব মেয়ের প্রস্তাব দেন আজকে রাতটা এ বাড়িতে কাটানোর জন্য। জল তাতেও নাকচ করে। সে যে বাসায় ছিলেছ সে বাসায় যাবে আর থাকবেও। বর্ষণের বাড়ি টঙ্গী, যার দরুন সে মেসে থেকে পড়াশুনো করতো। যেহেতু জল বর্ষণে বিয়ে হয়ে যায় তাই আজ থেকে বর্ষণ জলের সাথে জলের বাড়িতে থাকবে। বাসায় যাওয়ার পথে জল ফুলের দোকান থেকে কিছু ফুল কিনে নেয়। তা দেখে বর্ষণ খানিকটা অবাক হয়। ফুল কেন? ও মা, বিয়ে করলাম, বাসর ঘর সাজাবো না? আজ তুমি আমি দুইজন মিলে বাসর ঘর সাজাবো। বর্ষণ আর কিছু বলে না। বেশ দ্রুত বাড়ি পৌঁছায় দুজনে। গাড়ি থেকে নামতে বর্ষণ পুরো বাড়িটায় চোখ বুলিয়ে নেয়। কেমন যেন ভূতরে ভূতরে লাগছে বাড়িটাকে বর্ষণের কাছে। জল বর্ষণের চোখ মুখ দেখে বুঝতে পারে বর্ষণের মনে বাড়িটাকে নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জল মুচকি হেসে বলে, পুরো বাড়িটাতে একা থাকি তো, তাই সেভাবে বাড়িটার যত্ন নেওয়া হয়ে ওঠে না। এবার তুমি এসেছো, দুইজন মিলে বাড়িটার যত্ন নিয়ে সাজিয়ে গুছিয়ে নিজেদের সুন্দর পৃথিবী বানাবো। কথাটা বলে জল গাড়ি থেকে ফুলগুলো নামাতে লাগে। বর্ষণ গিয়ে ফুলগুলোর কিছু অংশ হাতে নেয়। জল গাড়িটাকে গ্যারেজে রেখে আসে। বাড়ির ভিতরে ঢুকে বর্ষণের পিলে চমকে ওঠে। বাইরে থেকে ভিতরে আরও ভয়ানক ভুতুড়ে পরিবেশ বিরাজমান। নিচতলার পুরো জায়গা জুড়ে মোটা মোটা বড় বড় মাকড়সার জাল। জল এতদিন এই বাড়িতে থাকতো ভাবতেই বর্ষণের গা শিউরে ওঠে। জল ফোনের ফ্ল্যাশ লাইটের আলোর সাহায্যে নিয়ে ড্রয়িং রুমটে লাইট দেয়। লাইটটা বেশ পুরনো হবে, আবছা আবছা আলোই দিচ্ছে। যাওয়ায় দশা প্রায়। এই পুরনো লাইটের আবছা আবছা আলোয় ভূতের ভূতের ভাবটা আরও বেড়ে গেল। এই মুহূর্তে দিনের আলোয় ফুটলে হাঁপ ছেড়ে বাঁচে বর্ষণ। জল বর্ষণকে নিয়ে ওর ঘরের পাশের ঘরটায় যায়। গতকাল নিজ হাতে ঘরটা পরিষ্কার করেছে জল, কিন্তু ভেন্টিলেটরে থাকা চড়ুই পাখির বাসাটা ভাঙেনি। ওরা থাকুক, এটা ঘর বাঁধার জায়গা, ঘর ভাঙার না। নবদম্পতি পরম যত্নে নিজেদের ফুলসজ্জার গাঁট সাজায়। তারপর দুজনে ফ্রেশ হয়ে নেয়। জল সুতির নীল রঙের একটা 3 পিস পরে। উজ্জ্বল শ্যামবর্ণের জামাটা ভালোই মানিয়েছে জলকে। জল বর্ষণের ট্রাউজার আর একটা টি-শার্ট বের করে দেয়। বর্ষণ সেগুলো পরে। তুমি কি সব আগের থেকে প্ল্যান করে রেখেছে? কিসের প্ল্যান? এই যে আমায় এখানে নিয়ে আসবে। ভেবে রেখেছিলাম, প্ল্যান করে রাখলে নতুন ড্রেস পরতেই দিতাম না তোমায়। আমার ইউজ করাগুলো না। মানে এগুলো তোমার? হ্যাঁ, ছেলেদের ড্রেসে কমফোর্টেবল ফিল করি তাই বাসায় এগুলোই পরি। আচ্ছা। কথাটা বলে বর্ষণ জলকে জড়িয়ে ধরে। জগ এক ঝটকায় বর্ষণকে দূরে ঠেলে দেয়। বর্ষণ তাজ্জব হয়ে যায়। হোয়াটস দ্য প্রবলেম জল? তুমি কেন আমাকে এইভাবে দূরে সরিয়ে দিলে? এখন তো আমার আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। ইট উইল টেক মি এ হোয়াইল টু প্রিপেয়ার মাই সেলফ। প্লিজ গিভ মি সাম টাইম টু প্রিপেয়ার মাই সেলফ। ওয়েল, আই গিভ টাইম, বাট টুডে আই নিড এ স্মল কিস। কথাটা বলে বর্ষণ জলের দিকে এগিয়ে আসতে লাগে। জল পিছোতে বর্ষণ আগাচ্ছে। পিছোতে পিছোতে এক পর্যায়ে জলের পিঠ দেওয়ালে ঠেকে যায়। জলের দেওয়ালের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা। বর্ষণের সেদিকে কোনো হুঁশ নেই। সে তীব্র উত্তেজনা নিয়ে জলের দিকে এগোচ্ছে। এক পর্যায়ে জলের খুব কাছাকাছি এসে পড়ে বর্ষণ। জল চিবুকে ধরে আলতো করে চোখ বন্ধ করে জলের কোমল ঠোঁটে নিজের ঠোঁটখানা ডুবাতে যাবে, ঠিক সেই মুহূর্তে জল আবারও বর্ষণকে ঠেলে দূরে সরিয়ে দেয়। বর্ষণ কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে ছাদের দিকে পা বাড়ায় জল। বর্ষণ আরও পিছু নেয়, কিন্তু সিঁড়িকোঠায় ভূতের অবস্থা দেখে পিছপা হয়ে যায় বর্ষণ। যেখানে বর্ষণ পুরুষ হয়ে জায়গাটায় যাওয়ার সাহস পাচ্ছে না, সেখানে জল কত সহজেই চলে গেল। বর্ষণ অবাক দৃষ্টিতে জলে যাওয়ার দিক পানে চেয়ে থাকে। বেশ কিছুক্ষণ সে জলের ফেরার জন্য অপেক্ষা করে, কিন্তু জল না ফেরায় সে ঘরে গিয়ে শুয়ে পড়ে। এমনিতেও সারাদিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে। ছাদে চিলাকোঠার এক কোণে জল সিগারেট খাচ্ছে আর লাইটার রেখেছিল। সেখানে একটা সিগারেট নিয়ে ধরায় সে। রাতের শীতল হাওয়ায় সিগারেটের ধোঁয়া ছেড়ে জল নিজে নিজে বলে, কিছুতেই না, বর্ষণের প্রতি দুর্বলতা কখনোই চলবে না এখন। দিনের পর দিন জলকে বর্ষণ যা অবহেলা করেছে তার প্রতিটি এখন বর্ষণকে সুদে আসলে ফিরিয়ে দিবে। বর্ষণের সময় শেষ, জলের শুরু।
কথাটা বলে জল অট্টহাসিতে হেসে দেয়। জলের হাসির গভীর নির্জন রাতে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে। জল যখন ঘরে ফেরে তখন রাত প্রায় 3:30। বর্ষণ এতক্ষণে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। জল গিয়ে ঘুমন্ত বর্ষণের দিকে তাকায়, কত নিষ্পাপ চেহারা, অথচ এই মানুষটা জলের সাথে দিনের পর দিন প্রতারণা করেছে, ব্যবহার করেছে জলকে। ঘুমালে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও সদ্য ভূমিষ্ঠ হওয়ার আগে নিষ্পাপের মতো নিষ্পাপ লাগে। জল কাঁদে, প্রচুর কাঁদে, কিন্তু সেই কান্না বর্ষণের কর্ণকুহুর পৌঁছায় না। তারপর হঠাৎ করে আদিবার কথা মনে পড়ে জলের। জল তীব্র ঘৃণা নিয়ে বর্ষণের থেকে দূরে ছিটকে যায়। রাগে ঘৃণায় জল কাঁপছে। উঠে দৌড়ে নিজের ঘরটায় চলে যায় জল। সকালে জলের ডাকে বর্ষণের ঘুম ভাঙে। আর 5টা বিবাহিত নারীর মতো জল মিষ্টি করে ডাক দিয়ে বর্ষণকে ঘুম থেকে তোলে। এই যে মিস্টার, সকাল হয়ে গেছে, উঠুন। জলের এহেন আচরণে বর্ষণ অবাক হয়। রাতে জল আর এখনকার জলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বর্ষণ চোখ কচলাতে কচলাতে ওয়াশরুমে যায় ফ্রেশ হয়ে। জল বিছানা গুছিয়ে নিচে যাওয়ার আগে বর্ষণ বলে, ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নাস্তা রেডি করছি। জল নিচে চলে যায় নাস্তা রেডি করার জন্য। ফ্রেশ হয়ে বর্ষণও নিচে যায়। ঘুম ঘুম চোখে মেঝের দিকে তাকাতে আটকে ওঠে বর্ষণ। কালচে লাল জমাট বাঁধা এগুলো কি? বর্ষণ মেঝেতে পড়ে থাকা জমাট বাঁধা কালচে লাল বিন্দুগুলো নখে ঘষে। রক্ত? রক্ত কেন এখানে? এখানে রক্ত? মুরগি কেটেছিলাম একদিন, হঠাৎ করে একটা ইমার্জেন্সি কল আসে। সেই কাটা মুরগি হাতে নিয়ে ফোন ধরে উপরে যাই, তখন মুরগি থেকে পড়েছিল। বাসায় আমি একা থেকে আর কেউ আসে না, যার কারণে পরিষ্কার করা প্রয়োজন মনে করিনি। স্বাভাবিক কণ্ঠে কথাগুলো বলে জল। বর্ষণ প্রথম দিকে কথাগুলো স্বাভাবিক না লাগলেও পরে মানতে বাধ্য হয়। জল খাবারগুলো টেবিলে সাজিয়ে বর্ষণকে বসার অনুরোধ জানায়। বর্ষণ টেবিলে বসে জল ওর প্লেটে রুটি আর সুজি দেয়। দিতে দিতে বলে, জানোই আমার হাতে রান্না কাঁচা, বেশি কিছু করতে পারলাম না, তুমি যা করবে তাই অমৃত। বর্ষণ খাওয়া শুরু করে। জল ওর পাশে বসে খেতে লাগে। খেতে খেতে বর্ষণ জলকে বলে, যাই বলো জল, রাতে বাড়ির অবস্থা দেখে আমি কিন্তু পুরো ভয় পেয়েছি। পুরো হরর মুভির মতো তোমার এই বাড়িটা। কিভাবে যে তুমি এতদিন একা থাকতে, আমার তো ভাবতেই গা শিউরে ওঠে। জল বর্ষণের কথায় কোনো জবাব দেয় না, শুধু একটা মুচকি হাসি দেয়। রেডি হয়ে শার্টের হাতা ফোল্ডার করতে করতে নিচ থেকে নামছিল বর্ষণ। হঠাৎ তার চোখ পড়ে যায় শুকিয়ে থাকা কালচে রক্তবিন্দুর উপর। এতে রক্ত? একটা মুরগি এতই রক্ত থাকে যে নিচতলা সিঁড়ি দোতলা এভাবে পড়ে থাকবে? বর্ষণ রক্তবিন্দুগুলিকে অনুসরণ করতে করতে বর্ষণের পাশের ঘরের সামনে গিয়ে ঠেকে। রক্তবিন্দুর ছাপগুলো এখানেই শেষ হয়ে এসেছে। বর্ষণ ঘরে ঢোকার জন্য দরজা খুলতে যাবে, ঠিক সেই সময় জল ভূতের মতো হাজির। আকস্মিক বর্ষণ ভোরে চমকে ওঠে। কী হলো? কিছু না। এখানে কি করছো? ঘরটা দেখে আগ্রহ জ্বললো, তাই আর কি। ঘরটার ভেতরে যেতে কৌতূহল জাগলো। এক্স্যাক্টলি কিছু নেই ঘরটাতে, পুরোনো আসবাবপত্র আর ধুলোবালি। এগুলো তোমার না দেখলেও চলবে, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। জলের কথা শুনে বর্ষণ ঘড়ি দেখে, আসলে অফিসে দেরি হয়ে যাচ্ছে। তড়িঘড়ি করে বেরিয়ে যায় বর্ষণ। বর্ষণ চলে গেলে জল যেন হাঁপ ছেড়ে বাঁচে। বুকে হাত দিয়ে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে জল। এই ঘরটায় এভাবে অরক্ষিত রাখা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। আজই ঘরটাতে তালা দিতে হবে আর রক্তগুলো মুছে ফেলতে হবে। আচ্ছা, এই রক্তবিন্দুগুলো নিয়ে যদি বর্ষণের মনে একটু প্রশ্ন জাগলো না। জল মুরগির রক্ত বলে চালিয়ে দিবিল, আর তাই বর্ষণ মেনে নিল। বর্ষণ কি পড়ে থাকা রক্তবিন্দুতে জল জল ঘ্রাণ পায়নি? জল বিষাদের দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে যায়। ঘরের দরজা খুলতে ভেতর থেকে জমাটে গ্যাস আর সিগারেটের গন্ধ মিশে এক বিদঘুটে গন্ধের বায়ু বেরিয়ে আসে। জলের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার অবস্থা শুরু থেকে হয়ে যেত, কিন্তু জল সম্পূর্ণ স্বাভাবিক। ঘরে ঢোকে, ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ঘরে গিয়ে দুটো সিগারেট শেষ করে বের হয়ে আসে জল। আলমারি থেকে একটা পুরনো কাপড় নেয় জল। বাথরুম থেকে একটা পুরনো বালতি, পানির সাথে খানিকটা স্যাভলন লিকুইড মেশায় জল। ফিনাইল এবং লাইজল দিয়ে মানুষ সাধারণত ঘরের মেঝে পরিষ্কার করে। জল এর আগে কখনো এই বাড়িটার মেঝে পরিষ্কার করেনি বোধহয়, তাই লাইজল বা ফিনাইল কখনো কেনা হয়নি জলের। তাই খানিকটা স্যাভলন লিকুইড আর ডিটারজেন্ট পাউডার দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। দীর্ঘদিন এভাবে অবহেলা অনাহদ্র পড়ে থাকা রক্তবিন্দু জলের সাথে অভিমান করে পাথরের মতো শক্ত হয়ে গেছে। হাজার ঘষা মাজার পরে এগুলো ওঠার কোনো নামগন্ধ নেই। খানিকক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে উঠবে হয়তো, যা ভাবনা তাই করলো জল। জলও তাই করে রক্তবিন্দুর উপর পানি ছিটিয়ে দেয় যাতে সেগুলো পানিতে ভিজে খানিকটা নরম হয়। কিন্তু এতটা জায়গা পরিষ্কার করতে জল অনেকটাই পরিশ্রম হবে এবং তা জল ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছে। কিন্তু ব্যাপার না, মানুষের সন্দেহ কাটাতে এইটুকু পরিশ্রম করাই যায়। জল রক্তবিন্দুকে নরম হওয়ার জন্য খানিকটা সময় নেয়। এর ফাঁকে জল রিফ্রেশমেন্টের জন্য আরেকটা সিগারেট ধরিয়ে নেয়। সিগারেট খেতে এমন দশা হয়েছে যে
ক্লান্ত লাগলে জলের সিগারেট খেতে হয়। জল আর বর্ষণ বিবাহিত জীবন 2 মাস হয়ে গেল, কিন্তু এখনও জল বর্ষণকে নিজের কাছে আসতে দিল না। প্রতি রাতে যখন জলকে বর্ষণ নিজের করে পেতে চায়, ঠিক তখনই জল বিয়ের প্রথম রাতের মতো বর্ষণকে দূরে সরিয়ে দিয়ে জল দৌড়ে ছাদে যায়। ছাদে যাওয়ার অবস্থা ভয়াবহ থাকায় বর্ষণ আর সাহস পায় না জলকে অনুসরণ করতে। ভোর রাতের দিকে ছাদ থেকে ফিরে আসে, সেই প্রথম রাতের মতো ঘুমন্ত বর্ষণের দিকে তাকিয়ে অধরে কাঁদে। তারপর হঠাৎ করেই যখন বর্ষণের কাজের কথা মনে পড়ে, জল তীব্র ঘৃণা নিয়ে বর্ষণের থেকে দূরে সরে যায় আর নিজের ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সকালে বর্ষণ আগে যে ঘুম থেকে জেগে ওঠে, বর্ষণকে আর 5টা বিবাহিত নারীর মতোই জেগে তুলে। নাস্তা বানায়, একসাথে নাস্তা করে তারপর বর্ষণ অফিসে চলে যায়। জল বাসায় বসে থাকে। কখনো কখনো জলের ক্লাস থাকলেও তখন জল বর্ষণ একসাথে বেরিয়ে যায়। প্রতিদিন জলের এরকম আচরণে বর্ষণের মনে খানিকটা সন্দেহ জাগে। একটাই কথা ঘুরে ফিরে বর্ষণের মনে আসতে লাগলো, যে জল 5টা সাধারণ মেয়ের মতো নয়, সে মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত। আদিবাকে বর্ষণ বিয়ের কয়েকদিন পরেই দিয়েছে সে বিয়ে করেছে, তাই আদিবার সাথে রিলেশন কন্টিনিউ করা বর্ষণের পক্ষে আর সম্ভব না। আদিবা ভেতরে ভেতরে বেশ অনেকটা আঘাত পায়, তারপরও মুখে হাসি টেনে সম্পর্কের সমাপ্তি টানে আর বর্ষণ নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। বর্ষণ আদিবার সাথে যোগাযোগ রাখতে চেয়েছিল, আদিবা তাতে সায় দেয়নি। জবাবে বলেছে, আপনি মানুষটা বড্ড মায়াবী, নতুন করে আপনার মায়ায় জড়াতে চাই না। আগে জলের সাথে প্রায় বর্ষার কথা হতো, নিজে থেকে ফোন দিত মেয়েটা, কিন্তু আজ অনেক দিন হলো বর্ষা ফোন দিচ্ছে না জলকে। জল নিজে থেকে 2বার কল দিয়েছিল, ওয়েটিং পেয়েছে। বর্ষণকে বর্ষার কথা জিজ্ঞাসা করলে বর্ষণ জলকে বলে, ফোন হাতে পাওয়ার পর কখনো আমার বোন বিনা প্রয়োজনে আমায় কল দেয় না, আর তোমায় প্রায় কল দিত, কথা হতো তোমাদের। তুমি আমায় ওর থেকে ভালো জানো, ও আমার মাত্র বোন, আত্মার মিল তো তোমার সাথেই রয়েছে। বর্ষণের কথাটা শুনে জলের খুব ভালো লাগে, অজান্তে হেসে দেয় জল। বর্ষণ হাস্যোজ্জ্বল জলকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই প্রথম জলের মুখে বর্ষণ নির্ভেজাল হাসি দেখতে পেল, যার মাঝে কোনো কৃত্রিমতা নেই। জল বর্ষাকে আবারও কল দেয়। এইবার বর্ষা কল রিসিভ করে, ব্যাপার কি, কল দাও না? আবার আমিও কল দিলে ওয়েটিং পাই, ভাইয়া কাছে আছে। তাহলে তুমি একটু সরে গিয়ে যাও। কেন? তোমার প্রশ্নের উত্তর দিব তো। বর্ষার কথায় জল বর্ষণের থেকে দূরে যায়। তারপর বর্ষাকে বলে, এসেছি দূরে, আগে প্রমিস করো ভাইয়াকে কিছু বলবে না। আচ্ছা প্রমিস। আপু, আমি একজনের সাথে রিলেশনে গেছি। জল অবাক হয়, এইটুকু বাচ্চা মেয়ে রিলেশনে গেছে? নিজেকে স্বাভাবিক করে মজার ছলে বলে, ও আচ্ছা, তাই এত ওয়েটিং থাকে ফোন? জি। লাজুক কণ্ঠে বলে বর্ষা, ছেলেটা কেমন? মাশাআল্লাহ, তোমার কাছে তো ভালো লাগবে, ভালোবেসেছ? থেমে যায় জল। বর্ষণকে জল এভাবে ভালোবাসত, ভালো খারাপ সবটা মিলিয়ে ভালোবাসত, কিন্তু বর্ষণ জলের ভালোবাসার কদর করলো না। জল দীর্ঘশ্বাস ফেলে। জলকে চুপ থাকতে দেখে ফোনের অপর পাশ থেকে বর্ষা বলে, আপু। বর্ষার ডাকে জলের ধ্যান ভাঙে। জল হেসে বলে, ভালোবাসা নিরাপরাধ নয়, কিন্তু সবাই এটাই কদর করতে পারে না, সাবধানে থেকো। আবেগের বশে পথভ্রষ্ট হইও না, হলে তুমি না আছো টেনে হিস্ট্রে সঠিক পথে আনবে আবার আমার। বর্ষার প্রেমিক ইদানিং প্রায় বর্ষাকে রুম ডেটের প্রস্তাব দিচ্ছে। আধুনিক যুগের প্রেমিক প্রেমিকার কাছে যা বর্তমান ডেট, প্রেমিকাদের তার প্রেমিকের কাছে বিশ্বাসের পরীক্ষা দিতে হবে রুম ডেট করতে, ফিজিক্যাল রিলেশন করে দিতে হবে ভালোবাসার প্রমাণ। ভালোবাসা কখনোই কুৎসিত নয়, তবে বর্তমান যুগে কপোতেরা এই রুম ডেট নামক নষ্টামি দিয়ে ভালোবাসা প্রেমের মতো সুন্দর জিনিসকে বিশ্রী করে দিচ্ছে। বর্ষাকে জল বারবার বলে দিয়েছে আবেগের বশে যেন সে কোনো ভুল কাজ না করে, কিন্তু রিশাদের প্রস্তাবেও বর্ষা নাকচ করতে পারছে না। বলতে গেলে এক প্রকার দোটানায় আছে বর্ষা। এদিকে নিজের পরিবারের সম্মান, অন্যদিকে একটা সম্পর্ক বাঁচানোর তীব্র আকাঙ্ক্ষা। কার সাথে যে বিষয়টা শেয়ার করবে তার সাহস হয়ে উঠছে না বর্ষার। সারাদিন এই বিষয় নিয়ে ভাবে বর্ষা, কোনো কিছুতেই এই বিষয়টার জন্য মন দিতে পারছে না বর্ষা। এদিকে বর্ষার থেকে উত্তর না পেয়ে রিশাদ প্রায় বর্ষার সাথে রুড বিহেভিয়ার করছে, যা বর্ষার একদম সহ্য হচ্ছে না। প্রায় সে রিশাদের ব্যবহারের জন্য লুকিয়ে নীরবে চোখের জল ফেলেছে। বর্ষার হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে, স্ক্রিনে রিশাদের নাম্বারটা ভেসে উঠছে। বর্ষা ফোন রিসিভ করে, হ্যালো। বলো। বলো মানে? আমি বলবো নাকি তুমি বলবে? ডিসিশন কী নিলে তোমায়? দেখো বর্ষা, তোমার ডিসিশনের উপর ভিত্তি করে আমাদের রিলেশনটা আর থাকবে কি না আমি রাজি। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে ফেলে বর্ষা। ফোনের ওপাশ থেকে রিশাদ শব্দহীন পৈশাচিক হাসি দেয়। বর্ষা ভয়ার্থ কণ্ঠে বলে, এই কাজটা করার পর তুমি আমায় ছেড়ে যাবে না তো? অনেক ছেলেই তো তাই করে। কুইন, আমি কি তোমার আর 5টা ছেলের মতো লাগে? আমি ওরকম ছেলে না, আমি তোমায় অনেক অনেক ভালো লাভ করি। আই নো। হ্যাঁ, আমি কেন তোমাকে ছেড়ে যাব? আমি তোমাকে বিশ্বাস করি বলে কিন্তু তোমার প্রস্তাবে রাজি হলাম। তুমি আমায় বিশ্বাসে আঘাত করো না কিন্তু। আই নো দ্য কুইন। কবে করতে হবে? তুমি রাজি থাকলে কালই। আর ইউ শিওর? আচ্ছা,
আমরা এই কাজটা না করে বিয়ে করে নিলেই তো পারি। তোমার ফ্যামিলি রাজি হবে বেকারের হাতে তোমায় তুলে দিবে? চেষ্টা করলে ক্ষতি কী? দেখো বর্ষা, আমি নিজের বাবার টাকায় চলি, তার মধ্যে তোমার বিয়ে করে নিয়ে আসলে ব্যাপারে কেমন না? যদি আমার ফ্যামিলি কিছু বলে না, কিন্তু সমাজ তা ছেড়ে কথা বলবে না। তুমি নিজের কথাটা ভাবলে শুধু, সমাজ যদি জানতে পারে বিয়ের আগে আমরা ফিজিক্যাল রিলেশন করেছি, তাহলে তোমায় সমাজ কিছু না বললে আমায় আমার ফ্যামিলি ছেড়ে কথা বলবে না। আমার মন সায় দিচ্ছে না রিশাদ। ট্রাস্ট মি ডিয়ার, দ্য ম্যাটার উইল বি কেপ্ট কমপ্লিটলি সিক্রেট। আমার কিছু কাজ আছে, আমি রাখছি। কাল দেখা হচ্ছে তাহলে। আমি তোমায় তোমার কলেজের সামনে থেকে নিব যাব। ফর বাই দ্য ওয়ে রিশাদ শোনো। বর্ষার কথা শুনে ফোন কেটে দেয় রিশাদ। বর্ষা দীর্ঘশ্বাস ফেলে। আর জল বর্ষণকে নিয়ে ওর মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। বিয়ের সময় জলের মাকে বলা হয়েছিল, তিনি আসার আগ্রহ দেখেছিলেন, কিন্তু জলের মায়ের নতুন স্বামী তাকে আসতে দেয়নি। জলের মা প্রায় ফোন দিয়ে জলের কাছে দুঃখ প্রকাশ করতেন যে মেয়ের জামাইকে এখনও তার দেখা হয়ে উঠল না। জল তার মাকে কথা দিয়েছিল সে বর্ষণকে মায়ের সাথে দেখা করাবে, আর সেই কথা রাখতে জল বর্ষণকে নিয়ে যাত্রা শুরু করছে। আজ বহুদিন পর জল বর্ষণ একসাথে রিস্কায় চলল। সেই সম্পর্কের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে গেল। রিস্কায় চড়ে বর্ষণকে পাশে বসিয়ে শহর দেখা আর কত মুহূর্ত, কিন্তু সবই আর স্মৃতি। কলিং বেল চাপতে খালা এসে দরজা খুলে দেয়। জলকে দেখে তিনি আনন্দ হয়ে বলেন, আফা আইছেন লেগে? এটা কেডা, কে হইতে পারে? খালাম্মা কইল, আপনার নাকি বিয়া হয়েছে, এটা কি অন্যের জামাই? জল মুচকি হাসি হ্যাঁ বোধ মাথা নাড়ায়। খালা আনন্দিত কণ্ঠে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই তো সুন্দর আছেন। মা কোথায়? খালাম্মা এইমাত্র ঘরে গেল, আপনাকে লইয়া নাস্তা বানাইতেছিল এতক্ষণ। তুমি বসো বর্ষণ, আমি মাকে ডেকে নিয়ে আসছি। কথাটা বলে জল মায়ের ঘরের দিকে চলে যায়। বর্ষণ সোফায় বসে থেকে কিছুক্ষণ পর জল ওর মাকে নিয়ে আসে। বর্ষণ উঠে দাঁড়িয়ে জলের মায়ের পা ছুঁয়ে সালাম করে। জলের মা মাথায় হাত দিয়ে বর্ষণে আশীর্বাদ করে, কেমন আছো? আল্লাহ তাআলা যেমন রাখেন। তোমাদের বিয়েতে আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার হাজব্যান্ড আসতে দেয় না, এই বিষয়টা আমি জানি। জলের মা মুচকি হাসেন। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। মা, শুধু শুধু এতগুলো করতে গেলে কেন? তুমি তো জানোই আমি সব জায়গায় খাই না। তুমি না খেলে জামাই এসেছে, যে খাবে না জামাই? জল প্রত্যুত্তর কিছু বলে না। জলের মা নিজ হাতে বেড়ে বর্ষণকে খাওয়ান। তারপর মায়ের সাথে কিছু গল্পগুজব করে বর্ষণ জল বাসার দিকে রওনা দেয়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে জল রাতের খাবার রান্না করার লেগে পড়ে। জল রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত, আর বর্ষণ মুগ্ধ দৃষ্টিতে জলের দিকে তাকিয়েছে। আর জলকে অন্যরকম সুন্দর লাগছে। বর্ষণ গিয়ে জলকে জড়িয়ে ধরে। এইবার জল ধাক্কা দিয়ে বর্ষণকে দূরে সরিয়ে দেয়। সব কিছুর একটা সীমা থাকে। বিয়ের এতদিন হয়ে গেল জল বর্ষণকে কাছে আসতে দেয় না। বর্ষণের কাছে আসলে যেন জল পালিয়েছে, না হলে বর্ষণকে জল দূরে সরিয়ে দিয়েছে। জলের আচরণে বর্ষণে খুব রাগ হয়। তার ধৈর্যের ভাত ভেঙেছে। এই সমস্যা কি তোমার? কাছে আসলে এরকম আচরণ করো কেন? জল চুপচাপ। সে বর্ষণের কথা আর কোনো উত্তর দিচ্ছে না। বর্ষণ এবার জলকে হ্যাঁচকা টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। পুরুষ শক্তির সাথে পেরে উঠছে না জল। কিছু জিজ্ঞাসা করছি? জল এবারও চুপ। বর্ষণের রাগ চরম আকার ধারণ করেছে এতক্ষণে। রাগে তার কণ্ঠ কাঁপছে। কিছু বলতে গিয়েও সে বারবার আটকাচ্ছে। জলের ভয় লাগে না আমায় আর? নতুন কাউকে জুটিয়েছিস? বাপে তো তাই করেছিল। আগের বউ পুরনো হয়ে গেছিল, তাই নতুন মেয়ে মানুষ ঘরে তুলছে। জল এবার ঠাস করে বর্ষণের গেলে থাপ্পড় মেরে দেয়। জলকে নিয়ে যা বাজে কথা বলার বলুক, কিন্তু ওর বাবাকে নিয়ে মানুষ কোনো বাজে কথা বলে জল তাই একদম সহ্য করতে পারে না। যতই খারাপ থাকুক ওর বাবা, বাবা তো, আর বাবারা কখনো খারাপ হয় না। যাই থাকুক জুবায়ের চৌধুরী, জলের কাছে তিনি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। বর্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জল ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে। জল বর্ষণের অতীত নিয়ে বলতে গিয়েও থেমে যায়। এভাবে জল বর্ষণের অতীত নিয়ে কথা তোলে, তাহলে বর্ষণ আরও জলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। দুজনে এক পর্যায়ে হয়ে গেল। জল নিজেকে ছাড়িয়ে নিয়ে রান্নায় মন দেয়। বর্ষণ গালে হাত দিয়ে রাগে গজগজ করতে করে ঘরে চলে যায়। বর্ষণ যতই রাগ হোক না কেন, খাওয়া দাওয়া বাদ দেয় না। খিদে সহ্য করার ক্ষমতা বর্ষণে নেই, তাই জল রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয়। পরিকল্পনা মোতাবেক বর্ষা কলেজের শেষের দিকে রিশাদের সাথে বেরিয়ে পড়ে। রিশাদের বন্ধু সায়েদের বাসায় নিয়ে যায়। পুরো বাসা ফাঁকা আজ। মা বাসায়, দুটো ছেলের মাঝে বর্ষা খুব অস্বস্তি বোধ করে। ভয় হচ্ছে ওর, উল্টোপাল্টা কিছু হবে না তো? বর্ষা ভীত ও সংকীর্ণ কণ্ঠ বলে, রিশাদ, তুমি না বলেছিলে শুধু তুমি থাকবে? তাহলে একে সাদ আমার বন্ধু, উনি এখানে কি করছে? রিশাদ কিছু বলে না, সাদের দিকে তাকিয়ে মুচকি পিশাচ হাসি দেয়। বর্ষার কাছে ব্যাপারটা মোটেও সুবিধা লাগছে না। আমি বাড়ি যাব। কিসের বাড়ি যাও বেবি? তুমি বাড়ি গেলে আমাদের মজা দেবে কে শোনা? বর্ষা পালানোর জন্য দৌড়ে দিচ্ছিল। বর্ষাকে খপ করে ধরে কথাটা বলে রিশাদ। কিন্তু এ তো রিশাদ নয়। বর্ষা তো এই রিশাদকে ভালোবাসেনি। রিশাদ
বর্ষা যে রিশাদকে ভালোবেসেছিল সে বর্ষার চোখে সবচেয়ে সুন্দর মনের মানুষ, যার মধ্যে কোনো হিংস্র নেই। কিন্তু এই রিশাদের চোখে মুখে কণ্ঠে আচরণে তীব্র হিংস্রতার ছাপ পাচ্ছে। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী মনে হচ্ছে বর্ষার। বর্ষা কাকুতি মিনতি করছে নিজেকে বাঁচাতে, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই রিশাদের আর সাদের। হিংস্র হাসনার মতো ঝাঁপিয়ে পড়ে দুজনে বর্ষার উপর। পালাক্রমে চালায় শারীরিক নির্যাতন। বর্ষা তখনও গলাকাটা মুরগির মতো ছটপট করছিল। নির্যাতন সইতে না পারে এক পর্যায়ে বর্ষা জ্ঞান হারায়। নিজেদের লালসা মেটানো শেষ হলে দুই বন্ধু বর্ষাকে ছাড়ে। বিধ্বস্ত বর্ষাকে রাতের আধারে বাড়ির সামনে রেখে যায় রিশাদ। মেয়ে এত দেরি হয়ে এভাবে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরতে দেখে মিসেস বেলি মেয়েকে প্রশ্ন ছুড়ে মারে। বর্ষা কষ্টগুলো বুকে পাথর চাপা বলে, কি গরম পড়েছে, আর কলেজ প্রাইভেট শেষে বন্ধুদের সাথে ঘুরতেছিলাম তাই আর কি। কথাটা বলে জল এক মুহূর্ত অপেক্ষা করে না, নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগায়। আয়নায় নিজেকে ভালো করে দেখে নেয়। সারা শরীরে জানোয়ারগুলোর হিংস্রতার ছাপ। খুব ঘেন্না করেছে বর্ষার নিজের শরীরটাকে। এই প্রথম সে মাকে মিথ্যে বলল। বলবেই না বা কেন? সত্যটা যে প্রকাশ করার মতো না। আজ বর্ষা ধর্ষিতা, আর ধর্ষিতাদের এই সমাজে কোনো জায়গা নেই। রিশাদ পারল বর্ষাকে এভাবে ঠকাতে, বিবেকও বাঁধল না, কলিজাও কেঁপে উঠল না। একবার এই কাজটাকে করতে ইজ্জত মেয়েদের সবচেয়ে বড় সম্পদ, আর আজ বর্ষার তাই হারালো। জল পই পই করে বলে দিছিল আবেগের বশে কোনো ভুল কাজ না করতে, আর বর্ষা আজ তাই করলো। বুকটা ফেটে যাচ্ছে বর্ষার। এই মুহূর্তে বর্ষা মরতে পারলে বেঁচে যায়, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। কিন্তু এভাবে বেঁচে থাকা তো বর্ষার পক্ষে মোটেও সম্ভব না। ওয়াশরুমে গিয়ে অঝরে কাঁদে বর্ষা। শাওরের পানি আর নোনা জল মিশে একাকার। গ্রীষ্মের উষ্ণ বায়ুর মোঝার সার্দি নেই সে বর্ষা কাটছে। বর্ষণ আর আদিবা রেস্টুরেন্টের ভেতরে বসে আছে। দুজনের মাঝে শুনশান নীরবতা। যদিও আদিবা নীরবতা বিরক্ত, অনেকটা মনের ইচ্ছের বিরুদ্ধে সে বর্ষণের সাথে দেখা করছে। আধ ঘন্টা এভাবেই বসে আছে। কী জন্য ডেকেছ? বর্ষণ খানিকটা চমকে যায়। সামনে থাকা ড্রিঙ্কসটায় চুমুক দিয়ে বলে, বলছি তাড়াতাড়ি। আসলে আদিবা, আমার মনে হয় জল স্বাভাবিক নয়। ওর আচার ব্যবহার বারবার আমায় বলে দিচ্ছে ও সাইকো। তো আমি কি করব? জলের মেন্টাল প্রবলেম তো তোমার উচিত ব্যাপারটা আমার সাথে শেয়ার না করে জলকে নিয়ে কোনো ভালো ডাক্তারের চেম্বার যাওয়া। আমায় যে বললে, আমি কি এখনও জলকে ঠিক করতে পারবো? কিন্তু তুমি খুব রুড বিহেভিয়ার করছো আদিবা। এর থেকে বেশি কী আশা করবে তুমি আমার সাথে? তোমার সাথে ব্রেকআপের পর আমি মুড অনেক চেষ্টা করেছিলাম। ওই রকম মেন্টাল সিচুয়েশনে কোনো মেয়েই চাইবে না ওর এক্স বয়ফ্রেন্ডের ছায়া তার জীবনে আসুক। আর সেখানে আমি আধ ঘন্টা যাবৎ একটা রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছি। বিরক্ত নিয়ে অনার্গল কথাগুলো বলে আদিবা। বর্ষণ চুপ করে আসছে। আদিবা বুঝে গেছে বর্ষণের আর কিছু বলার নেই। সে উঠে চলে যায়। কয়েকদিন পরে বর্ষা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছে। রিশাদ বর্ষাকে আবারও রুম ডেটের কথা বলেছে। যদিও সেদিনের ঘটনার পর থেকে বর্ষা রিশাদের সাথে যোগাযোগ করেনি, কয়েকদিন আগে হুট করে রিশাদ বর্ষাকে মেসেজ দিয়ে রুম ডেটের কথাগুলো বলে। বর্ষা শুরুতে না করে দেয়, তারপর রিশাদ বর্ষাকে একটা ভিডিও পাঠায়। ভিডিওটা বর্ষা যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ভিডিওতে বর্ষা স্পষ্ট দেখতে পায় সেদিন তার উপর নির্যাতন চালানো জানোয়ারগুলি। ঠাস করে বর্ষার হাত থেকে ফোনটা পড়ে যায়। মুখ চেপে কাঁদতে থাকে। এতটা নিচে নামতে পারে রিশাদ? বর্ষা কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে রিশাদের হুমকির মেসেজটা ভেসে ওঠে। তুই যদি আবার না আসিস তাহলে ভিডিওটা ভাইরাল করে দিব। বর্ষার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কী করবে সে? রিশাদের কাছে এভাবে বারবার ধরা দেবে না। রিশাদ যদি ভিডিওটা ভাইরাল করে দেয় তাহলে সমাজে তো বর্ষার পরিবারকে একঘরে করে দিবে। বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। প্রকৃত পুরো নিস্তব্ধ। গরমে তারাও নেতিয়ে পড়েছে। বিকালের দিকে আকাশের কালো মেঘের উপস্থিতি পৃথিবীর আশার আলো সঞ্চার করে। মেঘের সাথে তাল মেরিয়ে গাছের পাতাগুলো ঝোড়ো হাওয়ায় দুলতে লেগেছে। জল ক্লাস করে এসে পড়েছে। শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিচ্ছে। শাওয়ার নিতে গিয়ে জলের মনে হলো কেউ যেন ফুটন্ত পানি ট্যাঙ্কিতে ঢেলে দিয়েছে, আর জল সেগুলো নিয়ে শাওয়ার নিচ্ছে। বর্ষণ এখনও আসেনি। জল নিজের ঘরে এসে গরমে অতিষ্ঠ হয়ে শুয়েছে। এই মধ্যে কালো মেঘের ধরনী কাঁপানো গর্জন শুনতে পাশে। দৌড়ে দোতলার বারান্দায় যায় জল। অন্ধকার হয়ে এসেছে। খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি নামবে। জলের ভাবনা শেষ হতে আকাশ ভেঙে বৃষ্টি বর্ষিত হতে শুরু করলো। জল আর দেরি করে না, বাগানে চলে যায় বৃষ্টি ভেজার জন্য। যদিও তা মাত্র বাগান। একটা কৃষ্ণচূড়া, বকুল ফুল, শিউলি গাছও নেই, কোনো গাছ নেই। বর্ষণ বৃষ্টিতে আধভেজা হয়ে বাসায় ঢুকে। ড্রয়িং রুমে থাকলে চিৎকার নিয়ে জলের কাছে টাওয়াল চায়, কিন্তু জলের কোনো সাড়া পায় না। বাধ্য হয়ে ভেজা শরীর নিয়ে উপরে যায়। টাওয়াল খুঁজে বের হয়ে গা মুছতে মুছতে জানালার কাছে যায় বর্ষণ। বাগানে কারো উপস্থিতি টের পায়। যদিও মুষলধারে বৃষ্টির জন্য বাগানকে তা বর্ষণ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না, কিন্তু বাগানে কেউ লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে যে ভিজছে এটা বুঝতে বর্ষণের বাকি রইল না। বর্ষণ গা মুছে ড্রেস চেঞ্জ করে নিচে যায়।
জানালা দিয়ে বাগানের অংশটুকু বেশ ভালোভাবে দেখা যায়। বর্ষণ জানালার কাছে বাগানে জলকে দেখতে পায়। জল লাফিয়ে লাফিয়ে হেসে হেসে বৃষ্টিতে ভিজছে। সেই আগের মতো ঠোঁটে নির্ভেজাল হাসি, চোখে মুখে বাচ্চা মেয়ে। সম্পর্কের শুরুর দিকে জল এভাবে বর্ষণ নিয়ে বৃষ্টিতে ভিজিয়েছিল। বর্ষণের ধারণা ছিল আগের জল আর এখনকার জলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু না, বর্ষণ ভুল। জল বদলে যায় নাই, নিজেকে আড়াল করেছে। রক্ষতার শক্ত খোলকে নিজেকে কোমলতার আড়ালে সে রেখেছে। মেয়ে মানেই মায়ের জাত, তার কোমলতা নারীর অন্যতম বৈশিষ্ট্য। এই কোমলতা সরলতার মায়ের জন্য নারী সৃষ্টিকর্তা এত সুন্দর সৃষ্টি। বর্ষা নিয়মিত ডায়েরি লিখত, আর এই কথাটা জল ছাড়া কেউ জানতো না, এমনকি বর্ষণও না। বাইরে পড়ে আছে বর্ষার নিতদেহ। বর্ষা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এর কারণ সম্পূর্ণ অজানা। কী কারণে বর্ষা এমন সিদ্ধান্ত নিল কেউই খুঁজে পাচ্ছে না। পুলিশ এসেছে, বর্ষার পুরো ঘর সার্চ করছে, চিরকুট সুইসাইড নোট কিছুই পায়নি পুলিশ। থানায় অপমৃত্যুর মামলা করতে বলেছে, কিন্তু জলের মন বলছে বর্ষা এভাবে পথ বেছে নেওয়ার মেয়ে না। হাসি খুশি চঞ্চল মেয়েটা হুট করে এভাবে দুনিয়া ছেড়ে দিবে? জল বর্ষণের ঘরের আলমারির উপর উকি দিচ্ছিল। বর্ষা বলেছিল বর্ষণ চলে যাওয়ার পর থেকে সে এখানে তার গোপন ও ব্যক্তিগত জিনিসগুলো লুকিয়ে রাখে। লম্বা হয় খুব ইজিলি আলমারির উপর থেকে খয়েরি রঙের মলাটে ডায়েরিটা দেখতে পায়, খুব সহজে পড়েও নেয়। জল ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। ফিতে দিয়ে মার্ক করা অংশটুকু থেকে এসে পড়তে শুরু করে। আমি জানতাম আপু ডায়েরিটা তুমি খুঁজবে আর পেয়েও যাবে, আর এখন আমি তোমাদের থেকে অনেক দূরে। বিশ্বাস করো, এত তাড়াতাড়ি আমি তোমাদের থেকে দূরে চলে আসতে চাইনি, কিন্তু ওরা আমায় বাঁচতে দিল না। মরতে কেউ চায় না, আমিও তার ব্যতিক্রম নেই। বাঁচার মতো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমায় বাঁচতে দিল না। প্রতিটা মুহূর্ত আমার দম বন্ধ হয়ে আসছিল। সবসময় মনে হতো আমি পারলেই বাঁচি। তুমি আমায় পই পই করে না করেছিলে যাতে আমি আবেগের বশে কোনো ভুল কাজ না করি, কিন্তু আমি তাই করে ফেলি। আবেগের বশে একটা সম্পর্ক টেকানোর তীব্র আকাঙ্ক্ষা। আমি রিশাদের রুম ডেটের প্রস্তাবে রাজি হয়ে যাই। রিশাদকে আমি বিশ্বাস করেছিলাম, আর এর সুযোগ নিয়ে রিশাদ আর বন্ধু মিলে আমার ইজ্জতহানি করে, আমায় ধর্ষণ করে। এতটুকু ওরা থেমে থাকে নাই সেদিনে ধর্ষণের ভিডিও ফোনে ধারণ করে দিনরাত আমায় ব্ল্যাকমেল করতে। আবার ওদের লালসার শিকার মেটাতে হবে। আমি কি করব বুঝতে পারছিলাম না। ওভাবে থাকা আমার জন্য অসম্ভব হয়ে উঠছিল। তাই এই সিদ্ধান্ত নিলাম। আমায় ভুল বুঝো না আপু, মরতে কেউ চায় না আপু। আমিও বাঁচার মতো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমায় বাঁচতে দিল না। জল দীর্ঘশ্বাস ফেলে জল ডায়েরিটা নিয়ে নেয়। বাইরে বর্ষার দেহ এখনও মা অঝরে ধারায় কাঁদছে। বর্ষণ দূরে দাঁড়িয়ে বোনের নিথর দেহের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছে। বর্ষাকে দাফন করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়। সেদিন রাতে বর্ষণ ঘুমায়নি, ঘরে হাউমাউ করে কাঁদতে লাগে। ভাইদের কাছে নাকি বোনেরা কলিজার টুকরো হয়, সেই হিসাবে বোনের মৃত্যুতে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদা অস্বাভাবিক কিছু নয়। এই প্রথম জল বর্ষণকে কাঁদতে দেখলো। অনেকটা মায়া হচ্ছে বর্ষণের প্রতি জলের, কিন্তু যখন বর্ষণের বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে তখনই বর্ষণের প্রতি জলের সব মায়া নিমেষে উধাও হয়ে যায়। জল সেদিনও ঘুমায় নেই, রাত জেগে বর্ষার পুরো ডায়েরি পড়ে। যদি রিশাদ বা ওর বন্ধু সম্পর্কে কোনো আইডিয়া পায়। 22/9/2021 লিস্টে একটা ছেলে ছিল, নাম রিশাদ আহমেদ। ও প্রায় আমার ডেতে রিপ্লাই দিত। সেখান থেকে টুকটাক কথা, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়। সেটা পরে প্রেমের রূপ নেয়। আজ আমার সম্পর্কে 3 মাস পূর্ণ হলো। বুঝতেই পারিনি কীভাবে ওর সাথে সম্পর্কে জড়িয়েছে। দেখতে দেখতে 3টা মাস কেটে গেল। এই অংশটুকু পড়ে জলের কেন যেন রিশাদ প্লেবয় টাইপের মনে হলো। জল বর্ষার আইডি ঘাঁটতে থাকে। আইডি ঘেটে সে রিশাদের আইডি পায়। বায়ো দেখে বুঝতে পারে জল এই ছেলেটাকে পাক্কা প্লেবয়। বর্ষা বাচ্চা মেয়ে, তাই বুঝতে পারেনি ছেলেদের ফাঁদে পা দিয়েছিল। শেষমেশ জীবনটাই দিয়ে দিল। ছেলেটার দুর্বলতা যেহেতু মেয়ে, তাই জল নিজের ডিপিতে কোনো মডেলের ছড়ি পড়া আকর্ষণীয় ছবি দেয়। দীর্ঘদিন সে ডিপির ছবিটা চেঞ্জ করলো। রিশাদকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং রিশাদ তার সাথে সাথে অ্যাকসেপ্ট করে। এই তো রিশাদ জলের ফাঁদে পা দিয়েছে। এখানে জলের দিলে বিষয়টা খুব সন্দেহ হবে। ঠান্ডা মাথায় খুব ধীরে সুস্থে সব করতে থাকে। আর যাই হোক, রিশাদ আর সাতকে জল ছাড়ছে না। বর্ষার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে জল। 11/11/2021 আজকে রিশাদ সাথে ফার্স্ট মিট করলাম। একই এলাকার থাকা সত্ত্বেও ওকে কখনো আমি সামনাসামনি দেখিনি। আজ প্রথম। অনেকটাই নার্ভাস ছিলাম। ফার্স্ট মিট বলে কথা। ওকে এক পলক দেখে আমি দৌড়ে চলে আসি। এই অংশটুকু পড়ে জলের অতীতে মনে পড়ে যায়। সম্পর্ক হওয়ার পর থেকে জল আর বর্ষণ প্রথম দেখার সময় জল ঠিক ওইভাবে ঘাবড়ে গিয়েছিল। প্রেমিকের সাথে প্রথম দেখায় মনে হয় সব মেয়েদের নার্ভাসের মধ্যে হয়ে থাকে। এত কিছুর পরে মেয়েদের কাছে প্রেমিকের সঙ্গে প্রথম দেখার দিনটা স্মরণীয় হয়ে থাকে। রিশাদের সাথে জল ইদানিং বেশ অনেকটাই ভাব করে ফেলেছে। প্রায় কথা হয় ওদের। আজ জল রিশাদের সাথে দেখা করতে যাবে। সাথে সাদ আসার কথা। জল আগের থেকে ট্রাঙ্কুলাইজার কিনে রেখেছিল। ও সামনেই
অজ্ঞান হওয়ার ইঞ্জেকশনটা কিনতে জলে কম কাঠখড় জোগাতে হয়নি। এটি কিনতে সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সরকারি অফিসের সাথে যোগাযোগ লাগে, কিন্তু জল ইঞ্জেকশনটা চোরাই পথে কিনেছে, তাই অনেক টাকাই খরচ করতে হয়েছে। জল রিশাদকে অনেকটা নিরিবিলি জনশূন্য স্থানে নিয়ে আসে। রিশাদ জলের সঙ্গে বলা জায়গায় সাদকে নিয়ে আসে। জলের জ্যাম কারণে কিছু একটা দেরি হয়ে যায়। গিয়ে দেখে রিশাদ আর সাদ সেখানে জলের জন্য অপেক্ষা করছে। জল গাড়ি থেকে নেমে ইঞ্জেকশন দুটো ওড়না দিয়ে আড়াল করে রেখে জলকে দেখে রিশাদের মনে ধরে যায়। এমন লম্বা মেয়ে সচরাচর খুব একটা দেখা যায় না। যদিও জল শ্যামলা, কিন্তু ওর লম্বা হয় ওর শ্যামলা হওয়ার দোষটাকে ঢেকে দিয়েছে। জল আহামরি কোনো সুন্দরী নয়, শুধু লম্বা, যাই রিশাদকে দুর্বল করে দিয়েছে। রিশাদের হাবভাব দেখে জল বুঝতে পারে ওর প্রেমের অভিনয়ে রিশাদ গুলেছে। প্রাথমিক দিকে খোশ গল্প করে রিশাদ জলকে নিয়ে দূরে কিছু কথা বলার জন্য অনুরোধ করে। জল এত কিছুর অপেক্ষায় ছিল, মনে মনে একটা পৈশাসিক হাসি দেয়। রিশাদ জলকে নিয়ে ঝোপের আড়া যায়। বলে, কী বলবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড আই ক্যান কিস ইউ। হোয়াই নট? তুমি তো আমার বয়ফ্রেন্ড, আমার উপর তোমার অধিকার আছে। জলের কথাটা শেষ হতে না হতে রিশাদ ঝড়ের গতিতে জলের কোমল ঠোঁটখানা নিজের দখলে করে নেয়। আকস্মিক জল খানিকটা চমকে গেছিল। পরে সে নিজের স্বাভাবিক হয়ে সুযোগের অপেক্ষায় করতে থাকে। রিশাদ যখন পুরোপুরিভাবে জলের কোমল ঠোঁটের মাঝে ডুব দেয়, ঠিক তখনই জল ট্রাঙ্কুলাইজারটা ভরা ইঞ্জেকশন রিশাদের ঘাড়ে বসে পুশ করে দেয়। রিশাদ মাটিতে পড়ে যায়। মিনিট 10-এর মধ্যে সে অবচেতন হয়ে যায়। এবার সাদের পালা। জল ঝোপের আড়াল থেকে দেখে সাদ কারোর সাথে ফোনে কথা বলে মগ্ন। ব্যাস, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। জল গিয়ে সাদের ঘাড়ে ইঞ্জেকশনটা বসিয়ে ট্রাঙ্কুলার পুশ করে দেয়। মেডিসিনের প্রভাবে সাদও অচেতন হয়ে পড়ে। জল স্বস্তির নিঃশ্বাস পেলে গাড়ি থেকে দড়ি বের করে দুটোকে বেঁধে গাড়িতে তুলে জল মুখে কাপড়ের টুকরো ঢুকিয়ে দেয়, কস্টেপ লাগিয়ে দেয়। জল সিনেমার নাটক দেখায় যে মুখে কস্টেপ লাগানো মানুষগুলো মুখ দিয়ে কোনো আওয়াজ তুলতে পারে না, ভুল জিনিসটা দেখানো হয়। স্কচটেপ লাগানোর পরে মানুষ আওয়াজ করতে পারে। তাই জল মুখে কিছু কাপড়ের টুকরো দিয়ে স্কচটেপ লাগিয়ে দেয়, যাতে ওরা কোনো আওয়াজ করতে না পারে। জলের প্রচণ্ড অপরাধ হচ্ছে, যে কাজটা জল আজ বর্ষণকে পর্যন্ত করতে দেয়নি, সেই কাজটা রিশাদ করতে দিয়েছিল। সে ঠকালো না তো বর্ষণকে? ঠকলো বর্ষণ। সেও তো জলকে কম ঠকায়নি। বর্ষণ জলের থেকে এগুলোই ডিজার্ভ করে। অপরাধবোধ কাটাতে দুটো সিগারেট ধরে। ভেতরে অনুভূতিমানক ধোঁয়াগুলি মুক্ত বাতাসে ছেড়ে দেয়। সে বাসার দিকে রওনা হয়। বাসায় ঢোকার সময় জলে বর্ষণের সাথে দেখা হয়। বর্ষণ অফিস থেকে ফিরছিল। জলকে দেখে সে প্রশ্ন ছুড়ে মারে, কোথায় গিয়েছিলে? বাইরে একটা কাজ ছিল, ওই কাজটা করেই মূলত গিয়েছিলাম। কথাটা বলে জল গাড়ি নিয়ে গ্যারেজের দিকে যায়। গাড়িটা পার্কিং করে গ্যারেজের এক কোনায় রিশাদার সাতকে রেখে দেয়। পকেট থেকে ফোনটা বের করে সিম মেমোরিটাকে নষ্ট করে ফোন দুটো ইট দিয়ে থেতলে পাশের নর্দমায় ফেলে দেয়। সাত রিশাদ তখন অচৈতন্য অবস্থা। জল ওদের দেখে তাকিয়ে পৈশাচিক হাসি দেয়। আজ রাত থেকেই শুরু হবে ওদের শাস্তি। বর্ষার প্রতি অন্যায়ের শাস্তি। ধীরে সুস্থে কষ্ট দিয়ে মেরে ওদের দুনিয়া ছাড়া করবে জল। নিস্তব্ধ গভীর রাত। বর্ষণকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে গ্যারেজে এসেছে জল। রিশাদ আর সাত তখনও বাধা অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। দুজনকে ঘুমন্ত অবস্থায় দেখে জলের মেজাজ বিগড়ে যায়। রাগে সজোরে লাথি মারে সাদ আর রিশাদকে। ঘুমন্ত অবস্থায় লাথিকে চমকে ওঠে সাদ। রিশাদ ঘুম ঘুম চোখে গ্যারেজটার লাইটের আবছা আলোয় কোনো এক রমণীর সাদা ছায়া দেখতে পায় রিশাদ। সাদ রমণীর হাতে বড় আকারের ছুরি। এমনভাবে সে ছুরি ধরে আছে যেন এক্ষুনি ওই ছুরি দিয়ে রিশাদ আর সাদকে আঘাত করবে। রিশাদ আর সাদ জলকে যেখানেই রেখেছি সেখানেই বিষাক্ত লাল পিঁপড়ার বাসা। সেগুলো কামড়ে জ্বালায় রিশাদ আর সাদ গোঙাচ্ছে। চিৎকার করতে চাইছে, তারা পাচ্ছে না। মুখে কাপড় ঢুকিয়ে কস্টেপ লাগিয়ে দিয়েছে যে জল। চিৎকার করবে কিভাবে? জল যে ওদের সেখানে ভুল করে রেখেছে তা নয়, ইচ্ছে করে জল ওদের ওখানে রেখেছে। পৃথিবীর সবচেয়ে যন্ত্রণায় মৃত্যু দিতে চায় ওদের জল। তার জন্য সে যত্ন করে ওদের জন্য একটা স্পেশাল চেয়ার বানিয়েছে। নিজ হাতে বানিয়ে এসেছে চেয়ারটা, যাতে সাদ রিশাদ আরামে ওদের শাস্তি, ওদের মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে পারে। কাঠের তৈরি চেয়ারগুলো গুনে গুনে প্রায় 15 সুচালো লোহা মেরেছে জল, শুধুমাত্র রিশাদ আর সাদকে শাস্তি দেবে বলে। এটি ইতিহাসের ভয়ঙ্কর শাস্তিগুলোর মধ্যে একটা। চেয়ার অফ টর্চার নামে, চেয়ার অফ পানিশমেন্ট নামে এই শাস্তি পরিচিত। 1500 সাল থেকে শুরু থেকে 1800 সাল পর্যন্ত চীন ও ইউরোপের এই ভয়ানক সাজা দেওয়া হয়েছিল। ধর্ষণের আসামিদের এই সাজা দেওয়া হতো। যারা কালা জাদু করতো তাদেরও এই সাজা দেওয়া হতো। ছোট ছোট আসামিদের সামনে এই সাজা, ভয়ানক সাজা দেওয়া হতো, যাতে শাস্তির ভয়াবহতা থেকে আসামি পরবর্তী বড় ধরনের অপরাধ করার সাহস না পায়। শাস্তির জন্য আসামিকে লোহা মারা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। তারপর কিছু স্ক্রু দিয়ে আসামিকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে দেওয়া হতো, যাতে করে ধারালো লোহাগুলো আসামির শরীরে ঢুকে যায়। জল ঠিক এইভাবে চেয়ারটাকে বানিয়েছে। জল রিশাদকে প্রথমে চেয়ারটাতে বসায়। ধারালো সুচালো লোহার আঘাতে যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলে। কান নিসবে কিছু নোনা
জলের বিন্দু না জলের বাহুতে পড়ে, কিন্তু জলের তাতে রিশাদের প্রতি একটুও মায়া মমতা হয় না। তারপর স্ক্রুগুলো দিয়ে শক্ত করে চেয়ারটাকে বসিয়ে দেয়। ইতিমধ্যে রিশাদ শাস্তি পেতে শুরু করেছে। সূচালো লোহাগুলো চামড়া ভেদ করে শরীরের ভিতরে ঢুকে গেছে। রিশাদ চিৎকার করেছে যন্ত্রণা, আর জল তা উপভোগ করছে পৈশাচিক হাসি দিয়ে। শাস্তি ভোগ করবে আর চিৎকার করবে না? কিন্তু এই চিৎকার যদি বর্ষণের ঘুম ভেঙে যায়, সারাদিন অফিস করে বেচারা শান্তিতে ঘুমাতেও পারবে না। বর্ষণ যাতে শান্তিতে ঘুমাতে পারে তাই তো জল রাতের খাবারের ঘুমের ওষুধ মিশিয়ে বর্ষণকে খাইয়ে দিয়েছে। নারীদের মানুষ সর্বদা মায়া মায়া মমতায় অধরা রূপে দেখেছে। এগুলো নারীর গুণ, নারীর ছলনাটা নারীর দোষ। তাই নারীকে মানুষ যেভাবে মায়াবী মমতাময়ী হিসাবে চেনে, ঠিক সেইভাবে ছলনাময়ী হিসাবেও চেনে। কিন্তু জলকে দেখে মায়াবী মমতাময়ী নারীর কথা ভুলে গেছে রিশাদার স্যার। এই মেয়ে এত নির্দয় আর কঠিন হৃদয়ের যে হতে পারে তা জলকে না দেখলে বুঝতেই পারত না রিশাদ সাথ। রিশাদ চিৎকার করছে, রিশাদের চিৎকার জল কোনো আনন্দ পাচ্ছে না। আগের থেকে সে কয়লা নিয়ে এসেছিল, সেগুলোতে আগুন গরম করে জ্বলন্ত কয়লা বর্ষণের কোলে ফেলে দেয়। বর্ষণ চিৎকার করতে লাগে। জল বর্ষণের যন্ত্রণা দেখে পৈশাচিক হাসি দেয়। জল রিশাদের সামনে গিয়ে চোখ উল্টিয়ে পৈশাচিক হাসি দেয়। খুব কষ্ট হচ্ছে না? বর্ষারও খুব কষ্ট হয়েছিল। তখন তুই ওর বিশ্বাস নিয়ে, ওর ইজ্জত নিয়ে খেলছিলি বর্ষা। বর্ষা আমার বোন, শুধুমাত্র তোদের জন্য ওকে এই দুনিয়া ছাড়তে হয়েছিল। ভাবলি কীভাবে ওকে কষ্ট দিতে তোরা সুখে থাকবি? ওকে যেভাবে ভেতর থেকে তিলে তিলে মরতে হয়েছিল, তোদেরকে আমি ঠিক সেইভাবে তিলে তিলে মারবো। মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টদায়ক আর তোরা বুঝবি। এটা তো টেইলার, সামনে আরও ভয়ানক শাস্তি আছে তোদের জন্য। বর্ষা তো কোনো বোন কখনো বলেনি দেখেই তো তোরা টোপ গিলেছিস। কথাটা বলে জল সিগারেট ধরায়। দুটো টান দিয়ে জ্বলন্ত সিগারেট রিশাদের ঘাড়ে আলতো করে ছোঁয়। ব্যথায় কুকড়ে যায় রিশাদ। জল পৈশাচিক হাসি দেয়। জল ঘড়ি দেখে, 2টো বেজে গেছে। এখন স্বাদের পালা। ভাগ করে নিয়েছিল জল সময়। নির্যাতন সহ্য করতে না পারে রিশাদ তখন যাওয়ার দশা। জল টেনে হিঁচড়ে রিশাদকে চেয়ার থেকে উঠায়, তারপর মেঝেতে রেখে শক্ত করে বাঁধে। যদিও নারী হয়ে গায়ে এত জোর থাকার কথা বা জলের প্রতিশোধের আগুন জলকে শক্তিশালী করে দিয়েছে। রিশাদ বাধা হয়ে গেলে জল ছাদকে চেয়ারে বসায়। সেই একইভাবে স্বাদ যন্ত্রণায় কুকড়ে ওঠে। তারপর বর্ষা ডান হাতে লবণ নেয় আর বাম হাতে জ্বলন্ত কয়লা। বাম হাতের কয়লাগুলো ছাদের কোলে দেয় আর লবণের ছিটা দেয় রিশাদের উপর। দুইজনে কুকড়ে ওঠে যন্ত্রণায়। জল আবারও পৈশাচিক হাসি দেয়। ভোর হয়ে গেলে জল দুজনকে আবার আগের অবস্থায় রেখে গ্যারেজে তালা দিয়ে ঘরে চলে যায়। বর্ষণ খুব চুপচাপ হয়ে গেছে। বর্ষার ছেড়ে যাওয়া সে কিছুতেই মেনে নিতে পারছে না। খাওয়া দাওয়া সব কিছুতেই ওর অনীহা, সবসময় মনমরা হয়ে থাকে। জলের বর্ষণকে দেখে খুব মায়া হয়। জলের উচিত বর্ষণকে একটু হলে সময় দেওয়া। মানুষ হিসেবে জলের এটা দায়িত্ব। যতই খারাপ থাকুক জলের কাছে বর্ষণ, সেও তো মানুষ। দুঃখ কষ্ট ওর তো আছে। বর্ষণ টেবিলে বসে তার হাতে আঙ্গুল ঘোরাচ্ছিল। জল বর্ষণের কাছে যায়, কাঁধে হাত রেখে বলে, খাচ্ছ না কেন? বর্ষার কথা খুব মনে পড়েছে। কেন করলো এমন? নিশ্চয় কোনো কারণ এমনটাই করছে। দেখো, যাদের কারণে আল্লাহ তাদের ঠিকই শাস্তি দেবেন। তুমি খেয়ে নাও। ভাত আমার গলা দিয়ে নামে না জল। প্রতিটা মুহূর্ত আমি বর্ষাকে মিস করি। করবেই তো, কিন্তু মেনে তো নিতেই হবে। মানুষ মাত্রই মরণশীল। তাই এভাবে চলে যাবে বর্ষা? জল বর্ষণের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। পাশের চেয়ারে বসে ভাত মাখিয়ে বর্ষণের মুখের সামনে ধরে জল। বর্ষণ করুণ দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকে। বর্ষণের চাহনি থেকে জল দুর্বল হয়ে যায়। কি নিষ্পাপ চাহনি! জল নিজেকে সামনে নিয়ে বলে, খেয়ে নাও। বর্ষার খুনিদের শাস্তি দেখার জন্য হলো তোমাদের বাস্তবে খুনি। একটা হাসি খুশি চঞ্চল মেয়ে তো এমনি এমনি আত্মহত্যা করবে না। নিশ্চয়ই কেউ বর্ষাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। কেস তো করতে চেয়েছিলে, তুমি তো করলে না। কয়টা কেসের বিচার হয় বলবে আমায়? শুধু শুধু টাকা নষ্ট। বর্ষার জায়গায় তোমার বোন হলে কথাটা বলতে পারতে। বর্ষাকে আমি নিজের বোনের মতো দেখি বলে কথাটা বললাম। অনেক কথা বলেছো, এবার খেয়ে নাও। কথাটা বলে জল বর্ষণকে মুখের সামনে ভাত এগিয়ে দেয়। বর্ষণ নোনা জল চোখে ভাত খেয়ে নেয়। এই কান্না খুশির কান্না নাকি দুঃখের কান্না বর্ষণ বুঝতে পারে না। জলকে আজ নতুন রূপে দেখলো মমতাময়ী জল। বর্ষণ ঠিকই ভেবেছিল জল রুক্ষতার শক্ত খুলে সে নিজেকে আড়াল করে নিয়েছে। প্রতিদিন সেই একইভাবে বর্ষণকে ঘুম পাড়িয়ে জল রিশাদ আর স্বাদের উপর নির্যাতন চালায়। না খেয়ে থেকে নির্যাতন সহ্য করতে করতে রিশাদ স্বাদ দুর্বল হয়ে পড়ে। জল এমনটাই চেয়েছিল। সে তার শাশুড়ির থেকে শুনেছে চলে যাওয়ার আগে বলে বর্ষা ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, ক্ষতস্থানগুলিতে পচন ধরেছে। এই মুহূর্তে রিশাদ আর স্বাদের কাছে মৃত্যু শ্রেয়। প্রতিটি মুহূর্তে ওরা নিজেদের মৃত্যু কামনা করছে। একটা মেয়ে যে এত ভয়ানক ও নির্দয় হতে পারে, জলকে না দেখলে বুঝতেই পারতো না রিশাদ। 1.5 মাস ধরে জল অনেক নির্যাতন চালিয়েছে ওদের উপর। জলের মনে হচ্ছে এবার ওদের মুক্তি দরকার। বাজার থেকে ধারালো ছুরি কিনে এনেছে জল। চকচকে ধারালো ছুরি
আলো পড়লে তার প্রতিফলন হয় ছুরিতে। রাত 3:13 জল রিশাদের গলায় ছুরি চালিয়ে ওকে মুক্তি দেয়। চোখের সামনে বন্ধুকে এভাবে খুন হতে দেখে শিউরে ওঠে সাদ। গলাকাটা মুরগির মতো ছটপট করতে করতে সাদের চোখের সামনে মারা যায় রিশাদ। দেখেছিস মৃত্যু কত ভয়ানক? কথাটা বলে জল ছাদের গলায় ছুরি চালিয়ে দেয়। ছটপট করতে করতে দুনিয়া ছাড়ে ছাদ। জল গুনে গুনে রিশাদ আর ছাদের দেহকে 6 টুকরো করে রাতের আঘারে বাগানে দেহাংশগুলিকে পুঁতে দেয়। পুঁতে দেওয়া দেহাংশগুলোর রক্ত লাল গোলাপের গাছ লাগায়। চারা গাছগুলোতে প্রতিটি একটা করে গোলাপ ফুল ফোটে। জল পৈশাচিক কণ্ঠে বলে, জানোয়ারগুলোর রক্ত শুষে নিয়ে তোরা আলো লাল হয়ে ওঠ, আরও সুন্দর হয়ে ওঠ, ভয়ঙ্কর সুন্দর। বর্ষণ জলের সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি। জল আগের মতোই বর্ষণের সাথে রুক্ষ আচরণ করে। এর জন্য জলের মা বাবা মারা যায়। জল খুব ভেঙে পড়ে। বাবা মারা যাওয়ার পর জল মানসিকভাবে খুব ভেঙে পড়ে। জলের বাবার দ্বিতীয় স্ত্রী জলের বাবা মারা যাবার পর শাড়ি গয়নাগাটি নিয়ে পালিয়ে যায়। বাবা মনে হয় বুঝতে পেরেছিল তার সময় নেই খুব একটা। বাবা মারা যাওয়ার আগে তিনি জলের জন্য একটা চিঠি লিখে গিয়েছিলেন। চিঠিটা প্রতিটি কথায় জলের বাবার কাজের জন্য অনুতপ্ততা অনুভব করে। ঠিক বলতে তুমি। আমাদের অতীতটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। অশান্তির কোনো ছায়া ছিল না আমাদের জীবনে। আমি ফিরোজাকে বিয়ে করতেই অশান্তির সূচনা করি। আমার জন্য তোমার জীবনটা এলোমেলো হয়ে গেল। ফিরোজাকে বিয়ে করে আমি যে খুব সুখে ছিলাম তা নয়, কিন্তু অপরাধবোধের প্রতিটা রাত আমি ধুকে ধুকে মরেছি আর মরছিও। আমি জানতাম তুমি আমার জন্য বাসায় থাকতে না, বেশি দিন বাঁচবো না মনে হয়। আমি মারা যাওয়ার পর দয়া করে তুমি এ বাড়িতে চলে এসো। ইতি, তোমার বাবা নামক অপরাধী প্রাণী। জলের বাবার মৃত্যুর খবর শুনে জলের মা স্ট্রোক করে মারা যান। জল তার মাকে বাবার কবরের পাশে দাফন করার প্রস্তাব দেয়, কিন্তু জলের মায়ের স্বামী তার জলের মামারা তাতে নাকচ করেন। জল সেদিন খুব রাগ হয়, বিশেষ করে মায়ের দ্বিতীয় স্বামীর উপর। সেদিন রাতের আধারে জলের মায়ের দ্বিতীয় স্বামীকে খুন করে, বালিশ চাপা দিয়ে খুন করে। আর মানুষজন ভাবে স্ত্রীর হারানোর শোকে সে মারা গেছে। এরকম পরিস্থিতিতে জল বর্ষণের সহযোগিতা কাম্য করেছিল, কিন্তু সে পায় বিপরীত জিনিসটা। বর্ষণ আবার নতুন করে আদিবার সাথে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়। জল বিষয়টা জেনে ফেলে। একের পর এক ধাক্কা পাওয়ার পর জল মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। পাগলামি বাড়তে থাকে, তবে তা শুধু অন্ধকার ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল। বাবার অনুরোধ রাখতে জল পুনরায় বাড়িতে ফিরে যায়। জলের ঘরের পাশে এক বিশাল লাইব্রেরি ছিল। জল বেশিরভাগ সময় সেখানে কাটাতো। সেদিন বর্ষণ নতুনভাবে আসক্ত হয়ে যায় আদিবাতে, যা জল কিছুতেই মেনে নিতে পায় না। এভাবে জিততে জিততেও হেরে যায় জল, তাও আদিবার কাছে। আজ ছুটির দিন। বর্ষণ বেশ বেলা করে ঘুম থেকে উঠে। জল সকালে উঠে ঘর ঝাড়ু দিতে গিয়ে কৌতূহলবশত বর্ষণের ফোনটা নেয়। ইনবক্সে ঢুকে আদিবা বর্ষণের চ্যাট পড়ে জানতে পারে ওরা আজ দেখা করতে যাবে। আগুনে ঘি ঢালার পরও জল রাগ খুব বেড়ে যায়। ফোনটা বর্ষণের পাশে রেখে জল নিজের ঘরে চলে যায়। আজ জলের শেষ দেখা ছাড়বে। এভাবে জিততে জিততে হেরে যাবে জল। সারা জীবন জল হেরেই এসেছে। শেষবেলায় জল ভেবেছিল সে আদিবার কাছে জিতে যাবে, কিন্তু তা নয়, সে হেরে গেছে। আর হাততে আছেই বাকি। জল নিজের ঘরে গিয়ে 4-5টা সিগারেট শেষ করে। এই প্রথম সে একসাথে এতগুলো সিগারেট খেলো। বেশ স্বাভাবিক আচরণ করলো জল বর্ষণের সাথে। বর্ষণ তা আমলে নেয়নি। জলের স্বাভাবিক অস্বাভাবিক আচরণে সে বিরক্ত হয়ে গেছে, তাই এখন এগুলো এড়িয়ে চলে। বিকালের দিকে জল নিজের ঘরে গিয়ে শোয়। বর্ষণ এরই অপেক্ষা করেছিল। বর্ষণ আলমারি থেকে জলের পছন্দের শার্টটা পরে। জল সজাগ ছিল। পাশের ঘরে থাকায় বর্ষণের প্রতিটি পদক্ষেপ জল শব্দের মাধ্যমে আন্দাজ করতে পারছিল। বর্ষণ বেরিয়ে গেলে জল ওর পিছনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ভার্সিটির কাছে একটা নির্জন মান আছে। বর্ষণ আদিবা সেখানেই দেখা করে। আদিবা আগের থেকে সেখানে বর্ষণের অপেক্ষায় ছিল। বর্ষণকে দেখে সে উঠে দাঁড়ায়। কী বলবে তাড়াতাড়ি বলো। উইল ইউ ম্যারি মি আদিবা? হাত ধরে বলে বর্ষণ। আদিবা আকাশ থেকে পড়ে। ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, হোয়াট, তুমি তো বিবাহিত, তোমার বউ আছে, আমি কেন তোমায় বিয়ে করব? হ্যাঁ আমি বিবাহিত, আমার বউ আছে, কিন্তু আমি এটাকে ডিভোর্স দিব। একটা মেয়েকে তুমি বিনা কারণে কেন ডিভোর্স দিবে? একটা ডিভোর্সি মেয়ের সমাজে থাকা কতটা কষ্টকর তুমি জানো? ও সমাজ থেকেই বিচ্ছিন্ন। ওর মতো সাইকো মেয়ের সাথে সংসার করা যায় না। সেটা তোমার বিয়ের আগেই ভাবা উচিত ছিল বর্ষণ। আমি মেয়ের সংসার ভাঙার কারণ আমি কিছুতেই হতে পারবো না। ওর নিজের সংসার ভাঙার কারণ ও নিজে। 1 বছর হয়ে দিল আমাদের বিয়ে হয়েছে, এখনও পর্যন্ত ও আমায় স্পর্শ করতে দেয়নি। আমার চাহিদা নেই তো তুমি আমায় তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করছো? তুমি শুধু আমার শারীরিক চাহিদা নও, মানসিক চাহিদাও আদিবা। এসব তোমার মুখে মানায় না বর্ষণ। আমাকে বলা ও তো নাই, এগুলো তুমি জলকে বলো, আমাকে নয়। প্লিজ আদিবা, আমায় ফিরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। আদিবা হাত ধরে অনুরোধ করে। এর মধ্যে জল ওদের মাঝে এসে বলে। দুজনকে এভাবে দেখে জলের মাথায় রক্ত গড়ে ওঠে। ট্রাইগুলার সাথে নিয়ে এসেছিল জল। রাগের তৎক্ষণাৎ বর্ষণের ঘাড়ে ইঞ্জেকশন বসিয়ে
ট্রাইকুলাইজার পুশ করে দেয়। বর্ষণ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আদিবা বেশ ভয় পেয়ে যায়। ও তাজ্জব দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছু বুঝে ওঠাকে জল আদিবাকেও অজ্ঞান করে। দুজনকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে দুজনকে লাইব্রেরিতে নিয়ে যায় জল। চেয়ারের সাথে শক্ত করে বাঁধে বর্ষণকে। তারপর মুখে পানি ছিটা দেয়। বর্ষণের জ্ঞান ফিরে। চোখ মেলে বর্ষণ নিজেকে লাইব্রেরিতে আবিষ্কার করে। সামনে আদিবাকে বুক শেল্ফে হেলান দিয়ে শুয়ে আছে। পাশে জল। বর্ষণকে দেখে জল মুচকি হাসে। বর্ষণ ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে থাকে। কি হয়েছে সোনা? বর্ষণের দিকে ঝুঁকে বলে জল। বর্ষণ রাগে গজগজ করছে, কিন্তু কোনো কথা বলছে না। জল আবারও জিজ্ঞাসা করে, এনি প্রবলেম? তুমি আদিবাকে ওভাবে রেখেছো কেন? রেখেছি, তোমার কি? ও তো তোমার কিছু হয় না। ও ভুলে গেছি, ও তো তোমার প্রেমিকা। প্রেমিকা এভাবে পড়ে আছে দেখে দুঃখে কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমি যে দিনের পর দিন কষ্ট পেয়েছি, কই তখন তো আমার জন্য এভাবে কষ্ট পাওনি? বর্ষণ জলের কথার উত্তর খুঁজে পায় না। জল তাচ্ছিল্যে হাসি আসে। বুকে দুঃখগুলো পাথর চাপা দিয়ে আবারও বলা শুরু করে, দিনের পর দিন কষ্ট দিয়ে গেছো আমায়, ঠকিয়ে গেছো আমায়। কিছু বলিনি। বিয়ে করে নিয়েছিলাম নিজের করে তোমাকে পাওয়ার জন্য, কিন্তু তাতেও তুমি ব্যর্থ। তুমি শুধরে যাওনি। অনেক সুযোগ দিয়েছি তোমায়। আজ নয়, আজ আমি থাকবো না। আদিবা থাকবে। কাকে চাও তুমি? বর্ষণ নিশ্চুপ। জল ধারালো ছুরি বের করে চোখের পলকে ছুরিটা চালিয়ে দেয় আদিবার গলায়। ফিঙ্কি দিয়ে রক্ত বের হতে লাগে। বর্ষণ চিৎকার করে ওঠে। আসতে চায় সে আদিবার কাছে, কিন্তু সে ব্যর্থ। জল তাকে শক্ত করে চেয়ারের সাথে বেঁধে দিয়েছে। আদিবার দেহটা শান্ত হয়ে গেলে জল ওর শরীর থেকে চামড়া আলাদা করে। বর্ষণের দৃশ্য সহ্য করতে না পারে বেশ কয়েকবার জ্ঞান হারায়। চামড়া ছাড়িয়ে জল এবার আদিবার দেহটাকে 6 টুকরো করে বর্ষণের সামনে সুন্দর করে সাজিয়ে রেখেছিল দেহাংশ। সেখানে বর্ষণ হেমোফোবিয়ায় আক্রান্ত। সামান্য রক্ত দেখলে সে ভয় পায়। সেখানে তাজা রক্ত ঝাড়া প্রিয় মানুষের দেহকংস থেকে বর্ষণ পেনিক অ্যাটাক করে। জল আবারও পানির ছিটা দিয়ে বর্ষণের জ্ঞান ফেরায়। বর্ষণের দিকে ঝুঁকে ফিসফিস করবে, ডু ইউ লাভ মি? আই হেট ইউ। আমি ঘেন্না করি তোমায়। তুমি এত নিচে নামতে পারলে? ছি জল, ছি। তীব্র ঘৃণা নিয়ে বলে বর্ষণ। জল তাচ্ছিল্যে হাসি ওঠে। বর্ষণের বাঁধন খুলে দেয়। রক্তমাখা ছুরিটা বর্ষণের হাতে দিয়ে বলে, আচ্ছা, যেহেতু তুমি আমায় ঘেন্না করি, তাই আমি মনে করি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিলমি বর্ষণ। বর্ষণ চুপ। ওর হাত পা কাঁপছে। জল চিৎকার দিয়ে বলে, কামান বর্ষণ, হিট মি, কিলমি। বর্ষণ এবারও চুপ। জল ছুরিটা বর্ষণের হাত থেকে নিয়ে পেটের ভিতরে ঢুকে দেয়। ক্ষতস্থান দিয়ে রক্তের মতো স্রোত বেরোয়। তা দেখে বর্ষণ আবারও পেনিক অ্যাটাক করে। জল যে ক্ষত দিয়ে নিজের ঘরেই যায়। গিয়ে দরজা আটকে দেয়। পরের দিন বর্ষণ জ্ঞান ফিরে। চোখ মেলে কাজের মহিলা পুলিশ দেখতে পায় বর্ষণ। জ্ঞান ফিরতে কাজের মহিলার প্রশ্নের সম্মুখীন হয়, ভাইজান আপনি অজ্ঞান হয়েছিলেন ক্যা? আফা কই? আর এহেনে কার শরীর টুকরো? মহিলা আর কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু অফিসার তাকে থামিয়ে দেয়। কনস্টেবল এক গ্লাস পানি এগিয়ে দেয় বর্ষণের দিকে। বর্ষণ ঢোক ঢক করে সব পানি খেয়ে নেয়। তারপর পুলিশের কাছে গতকালের পুরো ঘটনা শুনতে চায়। বর্ষণ সব বলে। পুলিশটা শোনার পর পুলিশ জলকে খুঁজতে লাগে। শালার রাইবারি খুলে পুলিশ বর্ষার সেই ডায়েরিটা খুঁজে পায়। মানুষ নাকি গোপন অনেক কথা ডায়েরিতে লিখে রেখেছে। তাই পুলিশ তথ্য পেতে ডায়েরিটা পড়তে লাগে। পুলিশের পড়া হয়ে গেল। বর্ষণকে দেয় তারা ডায়েরিটা পড়ার জন্য। 9/11/1921 আজ রিশাদ 7কে খুন করলাম। বর্ষার ধর্ষকদের খুন করলাম। খুব নির্মমভাবে মেরেছি, যাতে বর্ষার কষ্টগুলো ওরা একটু হলেও অনুভব করতে পারে। তারপর কেটে কেটে টুকরো টুকরো করে পুঁতে দিয়েছি। সেগুলোর উপর লাল টুকটুকে গোলাপের চারা লাগিয়েছি। ওরা রক্ত চুষে গোলাপগুলো আরও সুন্দর হয়ে উঠুক। 15/11/2021 বাবাকে হারালাম আজ। যদিও অনেক রাগ ক্ষোভ ছিল মানুষটার পর, তারপরে বাবা তো। 17/11/2021 বাবা মার বিচ্ছেদ হলেও একে অপরের প্রতি ভালোবাসায় মৃত্যু হয়েছিল না বোধহয়। তাই মাও আমায় একা করে বাবার কাছে চলে গেল। বাবাকে মার পাশে দাফন করতে চেয়েছিলাম, কিন্তু মায়ের দ্বিতীয় স্বামী মানেনি। তাই শেষ করে দিই মানুষটাকে। বালি চাপা দিয়ে মারি, অথচ মানুষ ভেবেছে মায়ের শোকে লোকটা মারা গেছে। হাস্যকর। 20/11/21 আমার হয়তো শেষ দিন এই দুনিয়ায়। পেটের ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ঝরছে। বিশ্বাস করছিলাম বর্ষণকে, এর ভার সইতে পারলাম না। আদিবার সাথে সে বিয়ের পরও রিলেশনটা কন্টিনিউ করে। ভাগ্যিস সব জেনেছিলাম। হাতে নাতে ধরেছি দুটোকে। আদিবাকে মেরে বর্ষণকে জিজ্ঞাসা করেছিলাম ও আমায় ভালোবাসে কিনা। ও না বলেছে। বাবা মার পরে ওকেই আপন ভেবেছিলাম। সে যখন আমায় ঘৃণা করে, তাহলে বেঁচে থাকার আমার দরকার কি? তাই শেষ করে দিলাম নিজেকে। ভালো থেকো বর্ষণ, আর আমায় ক্ষমা করে দিও। ডায়েরিটা পড়ে বর্ষণ হাউমাউ করে কেঁদে ওঠে। বর্ষার খুনিতে জল এভাবে শাস্তি দিল। তারপর বর্ষণ জলের সাথে এমন আচরণ করেছে। একটু ভালো থাকার জন্য সেই আদিবার হাত ধরতে চেয়েছিল। কখনো ভেবে দেখেনি জল আদৌ ভালো আছে কি না। আজ এই পরিস্থিতির জন্য বর্ষণ দায়ী। আদিবাকেও দুনিয়া ছাড়তে হলো জলকেও।
শুধুমাত্র বর্ষণের জন্য পুলিশ রক্তের ছাপ অনুসরণ করে জলের ঘরের দিকে যায়। দরজা বন্ধ, ভাঙতে হবে। দরজা ভেঙে পুলিশ যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। পুরো ঘর রক্তে মাখামাখি, দেওয়ালে লেখা মা বাবার সুখের সংসার, দুটো কঙ্কালের মাঝখানে ঘুমিয়ে আছে জল। কঙ্কাল দুটো জলের মা বাবা, ছোটোবেলার মতো বাবা মায়ের মাঝখানে ঘুমিয়ে আছে জল। বর্ষণ হুমড়ি খেয়ে পড়ে মৃত শরীরের ওপর, পুরো শরীরটা ঠান্ডা জলের। বর্ষণ জলকে জড়িয়ে ধরে কাঁদছে। কনস্টেবল বর্ষণকে সামলায়। বর্ষণ চিৎকার করছে, চিৎকার করে কাঁদছে, কিন্তু কান্নার আওয়াজ কারো কানে পৌঁছাচ্ছে না, না জলের কানে, না আদিবার কানে। সমাপ্ত। বোকা প্রেমিকা শেষ পর্ব, দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।